এই যে ভিতরে ভিতরে যে মাইয়াতের দেখলাম গোসল করার ঘর, এটা কিসের? এখানে কি মানে লাশ গোসল করাইতেন? হুজুর শুনেন, আপনি তো নামাজ টামাজ পড়ান এদিকে। হুজুর আমি জাস্ট, আপনি আমার একটা উত্তর দিবেন। না আমি আপনার আপনি আপনি তো আচ্ছা, আমি রাকিব হাসান, বার্তা 24 থেকে আসছিলাম। আমরা ওই আপনাদের এটার ভিতরে একটু ঢুকতে যাচ্ছিলাম, ভিতরে কি ঢোকা যাবে কিনা? আপনাদের এখানে যারা আছে তাদের আমি এখন বলতে পারবো শারীরিক না তো ভাই, এই জায়গায় ম্যানেজার আছে। একটু আলাপ করেন না, দেখেন না যে আমরা একটু কি অবস্থা, তাদের শারীরিক অবস্থা, তাদের খাওয়া দাওয়া কেমন কি চলছে। উনি তো এখন কারাগারে। আমি এটা বলতে পারবো না, ম্যানেজার আছে, ঢাকা শহর আছে, ঢাকা আসুক। আসতেছে আসতেছে। হ্যাঁ এটা এটা কি ডাল? হ্যাঁ, আর কি নিচ্ছেন ডালের সাথে? ডাল ভাত। আজকে কি কি খাবার, আজকে কি কি খাবার খাওয়া হবে? আমি সঠিক দেখি নাই আমি। আপনারা খাবারটা কীভাবে দেন? প্রতিদিন কি কি খাবার দেন এখানে? মাছ আছে, মুরগি আছে, সবজি আছে। এই যে ভিতরে ভিতরে যে মাইয়াতের দেখলাম গোসল করার ঘর, এটা কিসের? এখানে কি মানে লাশ গোসল করাইতেন? একটু আপনি আমার একটু যদি বলতেন, আমার একটু কমন সেন্স কম আছে ভাই। না ওইখানে আর কি দেখলাম যে মাইয়াতের গোসল ঘর, মানে এটা কি এইখানে এইখানেই আপনারা গোসল করাইতেন? গোসলটা কি এইখানেই করাইতেন ভাই? মানে গোসলটা এখানেই করাইতেন নাকি? হ্যাঁ না আমি মারা যায় তাহলে গোসল কোথায় করাবে? তার মানে আমার যদি বাবা মারা যায় তাহলে আমার বাসায় গোসল করানো হবে, তাই নাকি? মানে আপনাদের এখানে গোসল করানোর ব্যবস্থা আছে তাই তো ভাই? হ্যাঁ আছে। গোসল করানোর ব্যবস্থা আছে। আর এই যে ইমার্জেন্সি রুমে কি আপনারা মানে ড্রেসিং করতেন নাকি আর অন্য আর চিকিৎসা দিতেন ভাই? এনে ডাক্তার কিংবা কেউ ছিল ইমার্জেন্সি রুমে বসতো? ভাই আপনার বারবার বলতেছি যে এখানে যেহেতু ডিবি পুলিশ বলে গেছে কোনো গণমাধ্যম আমরা হচ্ছে না আমরা ভিতরে যাচ্ছি না। আপনি তাহলে তো আমাদের লোকজনকে কথা বলবে না, এখানে তো কথা বলার ম্যানেজার নাই রে ভাই, আপনাকে বলা হচ্ছে যে ম্যানেজার নাই। আচ্ছা ঠিক আছে। হুজুর শোনেন, আপনি তো নামাজ টামাজ পড়ান এদিকে। হুজুর আমি জাস্ট, আপনি আমার একটা উত্তর দিবেন। না আমি আপনার আপনি আপনি তো না, হুজুর আমি আপনার কিন্তু জিজ্ঞেস করতে, আপনি কিন্তু এখনো আপনার কাছে প্রশ্নই করি নাই, আপনি কিন্তু এর আগে রাগ হইতেছেন। হ্যাঁ এই ক্যামেরা একটু দূরে ধরো, ক্যামেরা যাও। হুজুর ক্যামেরা ক্যামেরা সরাইছে, আপনি একটু আমাকে বলবেন। হ্যাঁ মাউসে সরাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্যামেরাটা ইয়ে করো, ক্লোজ করো হালকা। হুজুর আচ্ছা আপনি তো এটা আমি মাউসে সরাইছি। হ্যাঁ না আপনি আমার একটু বলবেন যে এখানে কতজন মানুষের জানাজা হয়েছে, আপনি এটা কি জানেন? আপনি এখানে বলেন, এই ক্যামেরা অফ আছে। দর্শক সকাল থেকেই আমরা এই আশ্রমের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম এবং দেখার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম যে এই আশ্রমে থাকা মানুষগুলোর কী অবস্থা, কিন্তু কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব হয়নি তাদের খোঁজ খবর নেওয়ার। তবে আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা অনেকেই কথা বলতে চায় না ক্যামেরার সামনে, এবং যারাও কথা বলছেন তারা বলছেন যে এই যে ক্যামেরার সামনে কথা বলা, এটি এখন তাদের কাছে অনেকটা ভয়ের সঞ্চার তৈরি করছে তাদের ভেতরে। তারা ভাবছেন যে মিল্টন সামাদ্দার হয়তো জামিনে যখন বেরিয়ে আসবেন ঠিক তখন হয়তো তাদের নামে, ইতিমধ্যে অনেকের নামেই মুখ খোলার কারণে তিনি হয়রানিমূলক বিভিন্ন মামলা সংশ্লিষ্ট থানায় করছেন, এবং পাশাপাশি তারা বলছেন যে তিনি জামিন থেকে বেরিয়ে আসলে যেহেতু তিনি অনেক ক্ষমতাধর একজন ব্যক্তি, সুতরাং হয়তো পরবর্তীতে তাদের উপরে আবার কেমন অত্যাচার নেমে আসে সেই সংখ্যা থেকে কিন্তু মানুষ কথা বলতে চায় না। পাশাপাশি আমরা দেখছিলাম যে এখানে খাবারের ব্যবস্থা, আমরা দেখলাম যে পাতলা ডাল এবং ভাত এখানে নিয়ে যাওয়া হয়েছে। মিল্টন সামাদ্দারে নির্মিত একটি এখানে নামাজের একটি স্থান রয়েছে, সেই নামাজের মসজিদে যে ইমাম রয়েছেন তার কাছে জানতে চেয়েছিলাম যে কতজন মানুষ এই আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন যে তিনি নতুন, তিনি জানেন না এইসব বিষয়ে কিছু, এবং তিনি বলছেন যে তিনি আসার পর থেকে একজনকে দাফন করা হয়েছে বলে তিনি বলছেন। অন্যদিকে যারা এখানকার স্থানীয় রয়েছেন তারা বলছেন যে দিনের বেলা
বেশিরভাগ কবরই রাতের বেলায় দেওয়া হতো, তবে মাঝে মাঝে একটা দুইটা কবর দিনের বেলা দেওয়া হতো এবং এখন পর্যন্ত তারা 16-17 জনের মতো কবর, তারা বলছেন যে 16-17 জনের মতো কবর এখানে দেওয়া হয়েছে।